নিজেদের কোনো সন্তানের ইচ্ছে জাগেনি? তো তথার সঙ্গে কি সম্পর্কটা তোর এখন এই জায়গায় গেছে যে তোরা আবার বেড়াতে যেতে পারিস? যেতেই পারি, এক ছাদের তলায় থেকেও এই কোনোটা থাকে না, দুটোই পসিবল হয়। নমস্কার, নিবেদিতা অনলাইনে স্বাগত। আমি নিবেদিতা দে। আজকে আমার সঙ্গে আছে দেবলীনা দত্ত, সবাই ওকে চেনেন। ভীষণ বড় মাপের একজন অভিনেত্রী এবং ভীষণ ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে আমার বহুদিনের পরিচয়, আমরা বাইরেও একসাথে কাটিয়েছি। থাইল্যান্ড গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম, কবে যে কোথায় শুট করতে। হ্যাঁ, তখন যে দুজন জার্নালিস্ট গিয়েছিল তার মধ্যে একজন নিবেদিতা। কেমন আছিস বল? আমি খুব ভালো আছি। এই যে শুনছি দেবলীনার জীবনে নানা উত্থান পতন চলছে, এখন সেই অবস্থাটা কিরকম? আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছি। তোর তো শ্রেষ্ঠ সময়টা ছিল সেই 7.5 বছর তথাগতর বিয়ের। হ্যাঁ, কিছুদিন আগে অবধিও সেটাই ছিল। ওটা এখন সেকেন্ড বেস্ট। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু শ্রেষ্ঠ সময়টা আমি এখন কাটাচ্ছি, সেটা আমি উপলব্ধি করতে পারছি। সেটা কেন মনে হচ্ছে? সেটা এই জন্য মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে অনেকেই দেখবি তোর ইন্টারভিউতে কমেন্ট সেকশনে এগুলো আসবে যে আপনি ডিনায়ালে আছেন, এমনটা আবার হয় নাকি? কিন্তু আমার তাদের জন্য একটু করুণা হয় এই জন্য, কারণ যা যা করে, যে পড়াশোনাগুলো করে, যে প্র্যাকটিসগুলো করে এবং যে যাপনটা করে আমি এই সময়টা উপলব্ধি করতে পেরেছি, সেটা যে একবার উপলব্ধি করতে পারবে সে আর এইরকম যাপন থেকে বেরোতেই চাইবে না। তো একটা এই 2 বছর আগের কথা বলি, তাহলে 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্ত সায়েন্টিফিক। আইনস্টাইন খুব পড়ছি আমি ইদানিং, ওনার কিছু থিওরিজ আছে যেগুলো এগুলোর সাথে মিলে যাচ্ছে, সায়েন্টিফিক্যালি মিলে যাচ্ছে। ওই সময়টা উঠে আমি কিছু মেডিটেশন করতাম, অ্যালার্ম দিয়ে ওই সময় ঘুম থেকে উঠে। একটু কাটছি তোকে এই কারণে, এই যে আমরা কথাবার্তাগুলো বলছি, আমরা মনে করছি যে দর্শক সব জানে, কিন্তু একটু জানিয়ে দেওয়া বোধহয় ভালো। কারণ যে দেবলীনা কিন্তু ওর বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর একটি বিবাহিত জীবন 7.5 বছর কাটিয়েছে এবং তারও আগে তথাগত। তারপর আমাদের সেপারেশন হয়, তারপরে ওদের সেপারেশন হয়। আমি সেপারেশনের পরের সময়টারই বলছি, সেপারেশনের পরের সময়টা ও কি করে সেখান থেকে উঠে বেরোলো। সে আমাদের যেহেতু মানে ক্যামেরার পিছনে কথা চলছিল, তার এক্সটেনশনের কথাটা হয়ে জানাতে চাই, সেটা যে এটা সেপারেশনের পরেই আমি এরকম ছিলাম না, সেটা একটা সাংঘাতিক সময় ছিল। কিন্তু তোদের তো ডিভোর্স হয়নি? না না না, কোনো লিগ্যাল প্রসিডিউরই হয়নি আমাদের। মানে ও করেনি, তুইও করিস? না, আমরা দুজনেই কেউই করিনি, সেটা মাথাতেও আসেনি সেটা আর কি কখনো। মানে তথাগতও কখনো বলেনি, আমারও কখনো মাথায় আসেনি। ওটা আমাদের তুই বললি বলে মনে পড়ে, মাথাতে নেই। তো যাই হোক, সেই সময় এটা আর কি একটা ঘটনা, যেমন ঠোকাঠুকি লাগে তার মধ্যে একটা ঘটনা, কিন্তু একটু বেশি আওয়াজ হয়েছে তোর জীবনে। জাস্ট একটা ঘটনা, মানে একদম ঠিক বলেছিস। লাইফটা না এতটাই সিম্পল, সেটা রিয়েলাইজ করার জন্য ওই যে বললাম কষ্ট করলে কেষ্ট মেলে, সেই কষ্টটা আমি করেছি। আমি যে সবসময় বলি যে লাইফ ইজ আ চয়েস, লাইফ ইজ আ চয়েস, লাইফ ইজ আ চয়েস। আমার এই ঘটনাটার পরে আমার কাছে চয়েস ছিল তো, সেই সময়কার কষ্টটা, সেই সময়কার পরিবেশ পরিস্থিতি সবটা নিয়ে একেবারে গুড়িয়ে যাওয়ার। আমি গুড়িয়ে যাব, আমাকে লোকজন এসে তুলবে, উদ্ধার করবে, আহাউহু করবে, এই অপশনটা তো ছিল। এটা তো হয়, করতে চেয়েও ছিল মানুষ আমাকে খুব আহাউহু। কিন্তু আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, সব ঘটনার লাইফে, সব ঘটনার একটা ভালো একটা খারাপ দিক থাকে। ভালো দিকটা কি সেটা নিয়ে একটু ভাবা, কেন ঘটলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভালো দিকটা কি? তো আমি কিছু জিনিস শুনতে শুরু করলাম। একটা প্রশ্ন করি, তুই যখন ভেঙে পড়লি, মানে তোকে তুই যখন জানতে পারলি তথাগতর একটা সম্পর্ক হয়েছে, তোদের মধ্যে একটা সমস্যা হলো এবং তোরা নিজেরা সেপারেটেড হয়ে গেলি, মানে তোরা যে বাড়িতে থাকতিস সেখান থেকে তুই মার কাছে চলে গেলি, বা আমি যে ভাঙলাম সেটা আমাদের, আমি আর তথাগত ছাদ আলাদা হওয়ার পরে, যেটা যে বাড়িতে তোরা থাকিস আমার ডিসিশন ছিল। আমি থাকি, মা থাকেন। ও আচ্ছা। হ্যাঁ, তো বরাবরই মা আমাদের সাথেই থাকতেন। আমার মা কি হাটখোলা দত্তবাড়ির মেয়ে? আমি দত্তবাড়ির মেয়ে। হ্যাঁ, খুবই বনেদি, হ্যাঁ, রক্ষণশীল পরিবারের মেয়ে। এবং আমার আলাদা হওয়ার পরের যে ভেঙে যেতে পারতাম সেই সময়টা নিয়েই আমি কথা বলছি।
আলাদা হয়েছি সেটা আমার ডিসিশন ছিল, আমি বারবার বলেছি। তথাগত দেবলীনাকে ছেড়ে চলে গেছে ভিলেন, ও বাইরে থেকে তো গল্প, আপনি আপনার গল্পটাই সাজাবেন, কিন্তু আসল গল্পটা তো আমি জানি। হাজার ভালো সম্পর্ক হয়ে, হাজার আন্ডারস্ট্যান্ডিং হয়ে, হাজার সব কিছু হয়েও অনেক সময় জাস্ট ছাদটা আলাদা হয়, এবং বহু সময় ছাদটা আলাদা হওয়ার পরেও সবটা যেমনকার তেমন ঠিক থেকে যায়। আবার একই ছাদে থাকা সত্ত্বেও কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে, জাস্ট বাইরে থেকে আপনারা দেখছেন একই ছাদের তলায় রয়েছে, এমনটাও হয়। কথা হয় সেই সময় এই তোর ইন্টারভিউটাতে আসার আগে গাড়ি থেকে নামার আগেই কথা হয়েছে। আচ্ছা, আমার আগেই কথা হয়েছে, আমার বাচ্চাদের নিয়ে কথা হয়েছে, কারণ আমাদের দুটো বাচ্চার একজন একটু অসুস্থ, একজনের সামনে একটা সার্জারি হয়তো করতে হতে পারে, ওদের ব্লাড টেস্ট হয়েছে আজকে সকালে, ওষুধটা তথা দিয়ে যাওয়ার কথা, তখন ওষুধটা জাস্ট দিতে এসেছিল যখন, মানে আসা যাওয়া করে বাড়িতে। হ্যাঁ, বাচ্চাদের সাথে তো ওর মানে ভীষণই অ্যাটাচড, এবং বাচ্চারা ওর সাথে বেড়াতে যায়, বাচ্চারা বাবার সাথে বেড়াতে যায়, বাচ্চাদেরকে বাবা নিয়ে যায়, কি নাম তোর পোষ্যগুলোর, আবার বাবা দিয়ে যায় বাচ্চাদেরকে, একই রকম আছে সবকিছু, কিছু বদলায়নি। তো এদের জন্য কেন, তোরা নিজেরাও তো গল্প করিস নিজেরা, এখন কতটা তোরা তথার মধ্যে রিলেশনশিপটা এখন কতটা ফ্রি হয়েছে, এইটাই আমি বোঝাতে পারছি না, যে দুটো মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই আমাদের দুজনের, ও একটা ইন্ডিভিজুয়াল এবং আমরা তো সম্পর্কের আগে, বিয়ের আগে অনেকদিন শুধু বন্ধু ছিলাম, এবং অসম্ভব ভালো লিভিং করিসনি, কিন্তু বন্ধু না, বিয়ের আগে লিভিং করেছি। সম্পর্কটা হওয়ার পর আমাদের বেশ মানে বছর খানেক 9 মাস মতো, 9-10 মাস আমরা লিভিং করেছি, তারপর বিয়েটা হয়েছে। কিন্তু তারও আগে আমি বলছি, তার আগে 7.5 বছরের বন্ধু তথা আর আমি, এবং আমাদের বন্ধুত্বটা বরাবরই ভীষণ গাঢ় আর ভীষণই শক্ত একটা বন্ধুত্ব ছিল, যে কারণে ওই আমার যে দুর্ঘটনাটা, যেটার কথা সবাই জানে, সেই সময় তথা বন্ধু হিসেবে আমার এবং মায়ের পাশে সাংঘাতিকভাবে দাঁড়িয়েছিল। কারণ তোর ইন্টারভিউগুলো আমি দেখেছি, সেই সময় কথা বলার সময় তোর মুখে বা চোখের মধ্যে যে একটা কোথাও হলেও একটু হতাশার একটা ছাপ ছিল, এখন সেটা নেই। আমি একদম বদলে গেছি, তো আমার শুধুই কথাও বদলে গেছে বলে তোর মনে হয় খানিকটা? নিশ্চয়ই 2 বছরে একটা মানুষ কিছু তো বদলেছে, কিন্তু সেটা কি বদলেছে আমি জানি না, সেই কারণেই আর কি আমি নিশ্চিত যে কিছু তো বদলেছে। এই যে কে বিবৃতি বলেছিস, একটা প্রশ্ন, বিবৃতির সঙ্গে তথা রিলেশনশিপ টিপ ইত্যাদি নিয়ে তোকে একটা ইন্টারভিউ করা হয়েছে, তুই বলছিস কে বিবৃতি, তো তুই বিবৃতি এদিকে ইন্টারভিউতে বলেছে যে দেবলীনাদি ভীষণ, মানে তুই ওকে গ্রুম করেছিস, ওকে অনেক কিছু শিখিয়েছিস, ওদের ওয়ার্কশপের সময় তুই ওকে হাত ধরে প্রায় অভিনয় শিখিয়েছিস, এরিয়ালের কথা বলছিস? আচ্ছা, আমাদের ভটভটির চরিত্র এরিয়াল, তার কথা বলছিস? হ্যাঁ, সেটাই, তার কথা আমার মনে আছে। না, বিবৃতিকে তুই চিনিস না, এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছে এই কি বিবৃতিকে চেনে না, তার হাজবেন্ড এরকম সঙ্গে রিলেশন। আমি সত্যি বুঝতে পারি না এটা কার কথা বলা হচ্ছে, তার কারণ আমি না এটা একটু বোঝাই, অনেকেই বুঝতে পারেননি, তাদের ক্ষেত্রেও আমি বলি যে এটাও কিন্তু একটা কেষ্ট মেলার মতো ব্যাপার, এটারও একটা প্র্যাকটিস আছে। সেটা হচ্ছে আমাদের বাড়িঘর ধরে আমরা পরিষ্কার রাখি, তো তোর ঘরের কোনায় ধুলো পড়ে আছে, তুই ধুলোটা যদি চোখে দেখতে পাস, তাহলে তো ঝাঁট দিয়ে বার করে দিবি ধুলোটা, যাতে ওই কোনাটা পরিষ্কার থাকে। আমরা ডিটক্সিফাই করার চেষ্টা করি তো আমাদের শরীর, এখন নানা রকম মানে স্বাস্থ্য সচেতন যারা, তারা নানা রকম ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক খান যাতে শরীরটা ডিটক্সিফাই হয়, কিন্তু আমাদের হেডকোয়ার্টার তো আমাদের মন, হাজার ওইসব করে কোনো লাভ হবে না যদি মনের ডিটক্সিফিকেশন না হয়। ঠিক সেরকমই কনসিয়াসলি যদি আপনার মনে হয় যে কোনো ঘটনা, কোনো কিছু বা কোনো মানুষ আপনার মনে টক্সিসিটি ক্রিয়েট করছে, তাহলে সেটাকে কনসিয়াসলি ডিটক্সিফাই করে দিতে হয় মন থেকে। সেটার জন্যও প্র্যাকটিস লাগে, খুব একটা সহজ নয়, কিন্তু করাটা নিজের স্বার্থে। এই যে এখন তুই বলছিস কোনো হতাশা নেই, কোনো কিছু নেই, এবং আমি বলছি যে আমি শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছি, কারণ কোনো এমন ঘটনা, কোনো এমন ব্যক্তি যেটা টক্সিক আমার মনে কোনো স্থানই নেই, ফলে আমি এক্সিস্টেন্সটাই আছে বলে মনে করি না। সেই কারণেই এটা মেন্টাল ডিটক্সিফিকেশন, খুব কনসিয়াসলি ডান। যারা ভাবছেন যে এটা কেন বলছে তাদেরকে এটা বলি, এটা যদি পড়াশোনা করে প্র্যাকটিস করে অর্জন করা যায়। যে চরিত্রটাকে তুই শিখিয়েছিলিস, মানে
ওই ভটভটির চরিত্রটা, সেই চরিত্রটা, বিবৃতির যে চরিত্রটা ছিল সেই চরিত্রটাকে তুই যা শিখিয়েছিলিস, এইভাবেই যদি কথাটা ধরে নি, হ্যাঁ, তখন তোর কি মনে হয়েছিল যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে এই চরিত্রটার মাধ্যম দিয়ে বাড়িতে? আমি তোর সাথে ইন্টারভিউটা শেষ হওয়ার পরে রাস্তায় বেরিয়ে কি পরিস্থিতি হবে জানি না, অ্যাপ্রিহেন্ড করা সম্ভবই না কোনো কিছু কালটা, যেটা আমি বুঝি। আর যেটা হয়ে গেছে সেটা তো ভূত, ওটা তো আমি হাজার ভেবেও কিছু করতে পারবো, ওটা আমি ভাবিই না। আমি একদম বর্তমানে বাঁচি, এটাও একটা প্র্যাকটিস। আমরা মুখে এই কথাগুলো অনেকেই বলি, কিন্তু অর্জন করার জন্য প্র্যাকটিস করতে হয়। এবং প্র্যাকটিসটা আমি তো বলছি, প্র্যাকটিস করতে করতে একবার সাকসেসফুল হয়ে যেতে পারলে, অনেকটা পড়াশোনাও করতে হয়, সাকসেসফুল হয়ে যেতে পারলে। এবং তুই এইখানটাতেই থাকতে চাস, মানে তুই এই যে এত কিছু হয়ে গেছে, তথার সঙ্গে একটা রিলেশন হয়েছে, মানে তোদের মধ্যে কিছু একটা হয়েছে, তার থেকে তোরা সেপারেট হয়ে গেছিস, ও ওর বাবা মার কাছে থাকছে, তুই তোর মার সঙ্গে থাকছিস, এই যে পরিস্থিতি। তথা বাবা মায়ের কাছে থাকে না অনেকদিন, তথা তো একটা আলাদা একা থাকে, একটা তথা একটা ফ্ল্যাটে থাকে। ও আচ্ছা, একটা ফ্ল্যাটে থাকে। আচ্ছা, তাহলে পরে ওখানে লোকে বলে দুটো পোষ্য আছে, ও রেস্কিউ আছে দুটো। আচ্ছা, দুটো রেস্কিউ আছে, লোকে বলে ও বিবৃতির সঙ্গে থাকে, এবং কথা হলো যে যদি থাকে ও কি থাকে না কিছু একটা, এখন তাতে লোকে কি বলে নিয়ে না, নাকি তার সত্ত্বেও তুই তথার সঙ্গে। এটাও একটা প্র্যাকটিস। আমি তোকে বলছি যে পাশের বাড়ির পঞ্চু কি বলছে, আমার পঞ্চুর কোনো প্রভাব আমার জীবনে নেই, তার সত্ত্বেও তুই তথাকেই তোর জীবনের একমাত্র মানে তোর কম্প্যানিয়ন বলে ভাবছিস। আর কারোর প্রতি তোর জীবনে প্রেম আসতে পারে, তুই আরো কিছু করতে পারিস। আমার জীবনে 100% প্রেম আসতে পারে, আমি একদম বলছি না আসতে পারে না। আমার জানলা দরজা খোলা, এবং যখনই আমার জীবনে প্রেম আসবে আমি ঢাকঢোল পিটিয়ে বলবো যে আমার মজার। আমি এত কিছুর পরেও বলছি প্রেম জিনিসটা ভীষণ মজার, ওটার ভালোটা ভালো। আসলে আমরা কি গন্ডগোলটা করে ফেলি বলতো, মানে একটা মানুষের প্রতি আমার প্রেম, সেই মানুষটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার প্রেম, কাছে না থাকলেই গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি বলছি প্রেম ব্যাপারটার সঙ্গে আমার কাছে আছে কি কাছে নেই, না ওর প্রায়োরিটিটাও চেঞ্জ হয়ে যায়। মানে ধর তুই যখন সঙ্গে ছিলিস তখন তুই যদি ফার্স্ট প্রায়োরিটি থাকিস, তোর ছেলেপুলেগুলো হয়তো ফার্স্ট প্রায়োরিটি, তারপর তুই প্রায়োরিটি, তারপরে হয়তো এখন হয়তো তোর প্রায়োরিটি থার্ড কি ফোর্থে হয়ে যায়, তখন তো মানুষের কষ্ট হয়। আমার মাথা ব্যথাই নেই, আমার মাথা ব্যথাই নেই, কারণ তোর কাছে ফার্স্ট প্রায়োরিটি নেই, কত তোর কাছে এখন তথা প্রায়োরিটি নাম্বার কত? ফার্স্ট প্রায়োরিটি আমি, এটা আমি অর্জন করেছি গত 2 বছরে। আমি সবাইকে ভালো রাখতে পারবো, আমার বাচ্চাদের ভালো রাখতে পারবো, আমার মাকে ভালো রাখতে পারবো, যেটুকু বন্ধুত্ব তথাগত সঙ্গে রয়েছে সেটাকে আমি রাখতে পারবো, সারা পৃথিবীটা অপূর্ব রাখতে পারবো, আমার চারপাশের পৃথিবীটা, যদি আমার ফার্স্ট প্রায়োরিটি আমি হয়। এখন আমার যাপনটা আমার সঙ্গে আমার প্রেম আছে, আমার সঙ্গে আমার একটা যাপন আছে, আমি নিজেকে ভীষণ প্যাম্পার করি, অসম্ভব যত্ন করি, যেগুলো আমি করতাম না। এটা করতে পারা মন থেকে করতে হবে, গুরুজনরা লিখেছেন, বড় বড় ব্যক্তিরা লিখেছেন, তাই জন্য নয়, করতে করতে সেটাকে ভালোবেসে ফেলা। এবং ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স বলতে যেটা বোঝায়, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তো আমাদের রয়েছে, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স বলতে যেটা বোঝায় সেটা অ্যাটেন্ড করা, সেটা যে কি আনন্দের সে বলে বোঝানো মুশকিল, সেটা উপভোগ করতে হবে, তাহলে অনুভব করতে হবে, উপভোগ করতে হবে, তবেই একমাত্র বোঝা সম্ভব। আচ্ছা দেবলী না, একটা জিনিস বলি, এই যে তুই ব্রহ্ম মুহূর্তে উঠে নিজে মেডিটেট করছিস, নিজেকে শক্ত রাখার, মেডিটেশন করছিস নিজেকে শান্ত, মেডিটেশন তো নিজেকে শান্ত রাখার জন্য, তার মানে একটা অশান্ত তো মন হয়েছিল তো 2 বছর আগে। হ্যাঁ, এবার সেই মনটাকে শান্ত করার জন্য তুই সকাল মানে ভোর 3টের সময় উঠে 5টা অবধি তুই নিজেকে মেডিটেট, 5টা অবধি না, মানে আমার ওই স্প্যানটার মধ্যে যে কোনো একটা সময় তুই মেডিটেট করতিস। এবার কথাটা হচ্ছে এটা তো সাধনা, মানে এটা কি তথাকে পাওয়ার সাধনা আমি ধরে নেব? না 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 না, একদমই না, একেবারেই কোনো কাউকে। এটা হচ্ছে আমি মানুষটা, তার আগে আমি কিছু পড়াশোনা করেছি এবং কিছু খুব গুণী মানুষদের কথা শুনেছি দিনের পর দিন, যে তারা কি বলছেন এরকম পরিস্থিতি নিয়ে। আমি সামহাও কনভিন্সড হয়েছি, এটা আমার চয়েস ছিল। বললাম আমি কি করব, আমি গুড়িয়ে যাব, লোকজন এসে আমাকে জড়ো করবে, এটা একটা অপশন ছিল। আরেকটা ছিল হচ্ছে আমি নিশ্চয়ই জীবনের একটা নতুন দিক দেখতে পাবো, বাউন্স ব্যাক করতে হবে আমাকে, যে রোদের দিনটার মধ্যে আমি ঢুকতে পারি, সেইটা অর্জন করার জন্য অশান্ত অবস্থায় থাকাকালীন ওই ব্রহ্ম মুহূর্তে আবার আমি কোট আনকোট বলছি ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, আমি মানসিকভাবে আমি মোহমুক্ত,
আমার কোনো মোহ নেই। এগুলো কিন্তু এগুলো যে তুই বলছিস, এগুলো যে তুই বলছিস না, এগুলো কিন্তু মানে খুব কঠিন কথা বলছিস, কঠিন, ভীষণ কঠিন। মানে এগুলো বলতে গেলে মানে এগুলো সাধু সন্ন্যাসীরা এই ধরনের কথা বলে। একদম ঠিক কথা বলছিস। মানে নির্লিপ্ত নিষ্প্রিয়তা, একদম মানে কোনো কিছুর প্রতি আসক্তহীন, শুধু একটা একটা বসবাস, এটা কিন্তু একটা অদ্ভুত নির্লিপ্ত। একদম ঠিক কথা বলছিস। এটা আমি এমন কিছু মানুষকেই ফলো করেছি এবং করি এবং আজীবন করে যাব, যারা হয়তো সেরকমই কিছু গুণী মানুষ, যারা হয়তো যাদের কথা বললে হয়তো মনে হবে উনি তো সাধু মানুষ, কিন্তু না, তাদের কথাগুলো শুনে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে সাধু সন্ত হয়ে যাওয়ার দরকার নেই। আমার যাপনটা যেমনই হোক, আমি পুরো পরিবারের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে, কাজের মধ্যে থেকে, আমার অভিনয়ের মধ্যে থেকে, আমার বন্ধুদের সঙ্গে চূড়ান্ত আড্ডা মেরে, স্কাই ডাইভিং করে, বানজি সুইং করে, যেগুলো আমি ভালোবাসি করতে, এগুলো সবকিছু করেও মোহমুক্ত হয়ে থাকা যায়, যেটাকে বলে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। এবং সেটা ভয়ঙ্কর সুখের, যে আমি কারোর ওপর আমার খুশি থাকার জন্য ডিপেন্ডেন্ট নই। আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলেই সে কখনো না কখনো তোকে আশাহত করবেই, তার কারণ হচ্ছে এটা অন্যায়, অনেকটা প্রেশার চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপর। আমার খুশি থাকার জন্য আমি আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট, সে দায়ী। এইটা একটা ভীষণ একটা প্যারাসাইটের জীবন আমার মনে হয়। হয়তো বেশিরভাগ মানুষই তো সেভাবেই থাকে। না না, এইভাবেই থাকে তো। আচ্ছা, কজন মানুষ বলতো যে বিবাহিত বার্ষিকীর দিন গিয়ে ইয়ে করে, বানজি জাম্পিং নাকি প্যারাগ্লাইডিং করেছিস? আমি বানজি সুইং করেছিলাম। হ্যাঁ, এটা তোর বিবাহ বার্ষিকীর দিন? বা বিবাহ বার্ষিকীর দিন করেছিলাম, আমি সেলিব্রেট করেছিলাম। আমি দুবার করেছিলাম। মানে একা একা গিয়ে? একবার মা গিয়েছিলেন আমার সঙ্গে, কিন্তু মা তো ওগুলো করার আগে মাকে বলা যায় না, মা ভয় পেয়ে যান। কিন্তু করে ফেলার পরে যখন আমি ভীষণ আনন্দ পাই, তখন মা বলেন যে তোর এই আনন্দটা দেখে। মানে যখন তোদের বিচ্ছেদ হয়ে গেল, একবার জাম্প করেছি, ফিরে এসে আরেকবার জাম্প করেছি। ও, মানে আমি তোকে একটা কথা বলি, মানে তোদের যখন বিচ্ছেদটা হয়ে গেল, তার পরের বছর তুই কি করে কাটাবি সেটা ভাবছিলিস, সে তখন তুই এটা করেছিস? হ্যাঁ, এবার কি করে কাটাবো ভাইবে, ভেঙে গিয়ে এরকম যাপন হয় আমি দেখেছি। আরেকটা হয় হচ্ছে কি করে কাটাতিস? আমরা বেড়াতেই যেতাম। আচ্ছা, আমরা বেড়াতেই যেতাম। এগুলো আমি আর তথাই করতাম একসঙ্গে, যে জন্মদিনে স্কাই ডাইভিং করা, বেড়াতেই যেতাম পরপর দুটো মাস, যেহেতু আমরা তথাগত জন্মদিন, আমরা দুটো জন্মদিন মিলিয়ে একটা বেড়াতেই যেতাম। আবার অক্টোবরে বেড়াতেই যেতাম অ্যানিভার্সারিতে। তো সেইটা তো দারুণ স্মৃতি ছিল আমার একটা। এবারে ওই দুঃখ কষ্ট কেন হয় মানুষের? স্মৃতি থেকেই তো হয়। ওটা ছিল, এখন আর নেই, এই জন্য কষ্ট। তো কে বলেছে নেই? কে মাথা দিব্যি দিয়েছে নেই? যে স্মৃতিটাতে তোমার মনে হচ্ছে ওটা দারুণ স্মৃতি ছিল, ওই দারুণ জিনিসটা করো, ওর থেকেও ভালো করে করো। কিন্তু আমার এখন শ্রেষ্ঠ স্মৃতি আমার স্কাই ডাইভিং, আমার জন্মদিনে। আমার এখন শ্রেষ্ঠ স্মৃতি আমার বানজি সুইং, আমার অ্যানিভার্সারির দিনে। না না, আমরা তো ব্যাংককে গেছিলাম যখন, তখন তুই তো সমস্ত ওই রিভার, তোর ওই যত খেলাগুলো ছিল জলে, ওইগুলো শুধুই তুই করতিস। আমি ভীষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসি। আমি অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসি, আমার ওটা অদ্ভুত ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে। আমার একটা তো জীবনের একটা সাংঘাতিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যেই ঢুকে গেছিস বলা যায়। হ্যাঁ, মেন্টালি একটা অ্যাডভেঞ্চার। আমি তো এটাকে বলি জীবনের রোলার কোস্টার। হ্যাঁ, আমি এটা বলি, তুই যেটা বলছিস জীবনের রোলার কোস্টার, সেটার মধ্যে একটা মজা আছে, মজাটা উপভোগ করো। তো আমি যে এই যে নতুন করে স্মৃতি তৈরি করলাম, এখন তো আমি শ্রেষ্ঠ সময় কাটাবোই, কেননা আমার তো কোনো দুঃখের স্মৃতিই নেই। তথা এখন তো রেগুলারলি খোঁজ নেয় ফোন করে, তুই কেমন আছিস, তুই কি করছিস? সাথে আমার আমি কেমন আছি, কি করছি, এইটা আমার মনে হয় একটা, আমি একজন অ্যাডাল্ট মানুষ, একজন ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তোরা কি ধরনের, মানে কি একটু বোহেমিয়ান না কাউকে? ওকে একটু বোহেমিয়ান নাকি একটু ঘরোয়া? আমি নিজেই করি না এটা কাউকে ফোন করে করে। আমার যে রক সলিড বন্ধু যারা, তাদেরকেও যে আমি রোজ ফোন করে, লাকিলি যাদের যে বললাম ওই সময়টাই আমার কিছু বন্ধু এসে গেছে, তো সেইটা আমিও করি না কাউকে, মানে ঠিক রোজ ফোন করে, ওইটা ঠিক আমরা দুজনেই ওই টাইপটা নই। মানে রেগুলারলি ফোনটা কি হয় নাকি না? হামেশাই কথা হয়, মোস্ট অফ দ্য টাইম। বাচ্চাদের কারণে তো আমরা দুজনে বাবা মা, মানে আমরা একসাথে প্যারেন্টিং করছি, ওদের তো থাকে আমার কাছে যদিও, কিন্তু সেটা নিয়ে তো কথা হয়। তারপরে পারিয়ার সময় ছবি নিয়ে তো অসংখ্য কথা হয়েছে, অসংখ্য। পারিয়ার রিলিজের সময় অসংখ্য কথা হয়েছে। তুই তো পারিয়া রিলিজে গেছিলিস? হ্যাঁ, যাবই তো।
আচ্ছা, এক্ষেত্রে কি ডাকাডাকির ব্যাপার থাকে যে বাড়ি রিলিজ করছে এসব? আর তুই আমাকে নিমন্ত্রণ করেছিল, মানে আমার কাছে নিমন্ত্রণ পত্র তো টিমের তরফ থেকে এসেই ছিল, প্লাস ও আমাকে নিজে ব্যক্তিগতভাবে তার আগেই ডেট জানিয়ে বলেছিল যে অমুক দিন রিলিজ, তুই কিন্তু আসিসই, কারণ পারিয়ার প্রমোশন যখন হচ্ছে তখন থেকেই আমাদের কথাবার্তা সবকিছু চলছে। এই সাবজেক্টটা আমাদের দুজনেরই হৃদয়ের একেবারে কাছের একটা সাবজেক্ট, জানিস আমাদের হৃদয়ের একেবারেই কাছের একটা সাবজেক্ট। আর আমি বা তথা দুজনে কেউই না মানুষ হিসেবে টক্সিক নই না, তো যে এরকম হলো তাই এটা 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 করা যাবে না, বা এটা 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 করলাম মানে কোনো মানে দাঁড়িয়ে যাবে, কনক্লুশন ড্র করা, জাজমেন্ট করা, টক্সিসিটি, এরকম আমরা মানুষটা নই। তুই কি মনে করিস তথা কোনোভাবে জড়িয়ে গেছে? না, এরকম কিচ্ছু আমি মনে করি না। আচ্ছা, এটা ভীষণ একটা মানে ইয়ে কথা বলছিস। আমি এটা মানি তো, যে কারণে আমাকে ট্রোলিং নাড়াতে পারে না, তার কারণ হচ্ছে যারা ট্রোল করে তাদের মাথায় তারা যেটা কথাটা না আইডিয়াল সিচুয়েশনের মতো বলছিস, কিন্তু একটা মানুষ, এত রক্ত মাংসের মানুষ, তার রাগ, ক্ষোভ, ঘৃণা, ইচ্ছে, বিদ্বেষ সবকিছুই আছে। ও যদি একটা কাউকে ভালোবেসে ফেলে থাকে, কন্ট্রোল আনা যায়, কন্ট্রোল আনা যায়, কন্ট্রোল করা যায়। আমি এখনো বলছি যে তথাগত ইন্টারভিউতে বলেছে, আমি নিজে শুনেছি যে ও কোনো প্রেমের সম্পর্কে নেই। তথাগত যদি বলে ও কোনো প্রেমের সম্পর্কে নেই, তাহলে ও কোনো প্রেমের সম্পর্কে নেই। তথা একজন অনেস্ট মানুষ, আমি এখনো বলছি তোকে। এবারে আমি যদি এখন তোর সঙ্গে এতদিন পর দেখা হলো, আমরা একসাথে বেড়াতে গেছি, আমার মনে হলো চল একটা জায়গায় একটু বেরিয়ে আসি দুজনে মিলে কিছুদিনের জন্য, তুই আর আমি গেলাম, সুইম স্যুট পরে সমুদ্রে নামলাম, সাঁতার কাটলাম, আমাদের খুব ক্লোজ কিছু ছবি ভাইরাল হলো, লোকজনের দেখে মনে হলো এইবার বোঝা গেছে দেবলীনা একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে নিবেদিতার সঙ্গে। আসলে ওর লেসবিয়ান সেলফটা বাইরে বেরিয়ে এসছে, এটা সম্পর্কে বেরিয়েছে। কি দেখে কি ভাববো এটা শুধুমাত্র দেখে আমি কল্পনা করতে পারি, আসল গল্পটা আমরা কেউ জানি না, যার জীবন একমাত্র সে জানে। কাজে কি দেখে কি ভাবছে লোকজন বা কি বলছে লোকজন, সেটা 99% সময় ভুল হয়, 0.1% চান্স থাকে এটা ভাবার, এটা ঠিক হয়ে যাওয়ার, কারণ ওটা একটা গেস ওয়ার্ক, ঠিক হচ্ছে কিনা। আর আমাকেও তো মাঝখানে লোকজন ভেবেছিল যে আমি একটা সম্পর্কে জড়িয়েছি, আচ্ছা ভেবেছিল, সর্বৈব ভুল, মানে সর্বৈব ভাবে ভুল ভাবনা। আমি জড়াইনি সম্পর্কে, যেদিন জড়াবো সেদিনই আমি ফেসবুকে আবার স্ট্যাটাসটাকে চেঞ্জ করে, সেপারেটেড স্ট্যাটাসটাকে চেঞ্জ করে ইনার রিলেশনশিপ করে দেবো। আমার রিলেশনশিপ ব্যাপারটা খুব মজার লাগে, এখন তো আরো লাগে, কারণ আমি জানি যে আমি রিলেশনশিপে জড়ালেও আমি ডিপেন্ডেন্ট তো ইমোশনালি তার উপর হবি না, কিছুতেই হবে না। এইটা একটা দারুণ জীবনে দুটো, মানে প্রথম ঘটনাটা আমরা পরে আসছি, প্রথম ঘটনাটা সেটা একটা ডিজাস্টার, একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, ওটা বড়, এটা তো অনেক পরে। তা আমি একটা খুবই ব্যক্তিগত কথা, কিন্তু আমি তবু জিজ্ঞেস করছি যেহেতু তুই এত খোলাখুলি কথা বলিস, সেটা হচ্ছে যে এই যে তোর মা অনেকদিন ধরে ওনাকে, আমি তো গেছি মার সঙ্গে, হ্যাঁ বেরিয়েছি ঘুরেছি, হ্যাঁ, এবার কথা এই যে মা তোর সঙ্গে এত 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 গভীর একটা সম্পর্ক, এইটার কোনো কারণে কি তোদের মধ্যে কোনো বিভাজন, মানে মা থাকাটা কি কোনো একটা? একেবারে উল্টো, মানে আমাদের বিয়ের 7 দিনের মধ্যে তথাগতই বলেছিল যে না না কোনো প্রশ্নই নেই কাকিমার ওখানে একা থাকার, কাকিমা এখানে নিয়ে চলে আয়, কাকিমাকে এখানে থাকবে আর কি। তো সেইটা তো মা একদম, তোদের ফ্ল্যাটটা কোথায়? কোন অঞ্চলে? গলফ ক্লাব রোডে। খুবই অদ্ভুত, মানে মা যে কতটা আমি ব্লেসেড এরকম একজন মা আমি না প্রতিদিন বুঝতে পারছি। মানে মায়ের যত বয়স বাড়ছে, আমার মা 75, আমার মা এখনো স্বাবলম্বী, আমি শারীরিক ওই স্বাবলম্বীর কথা বলছি না, আমার মা এখনো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, মা নিজের ফাইন্যান্সটা নিজে হ্যান্ডেল করতে পারেন যদি চান। কোভিডের সময় মা যে ক্লাস করাতেন, ফিজিক্যালি ক্লাস করাতেন, পেইন্টিং, অ্যাক্টিং, শ্রুতি নাটক, কোভিডের সময় ফিজিক্যাল ক্লাসটা বন্ধ হয়ে গেল। তারপরে কোভিডের সময় সবার জীবনেই একটা স্ট্রাগল ছিল, আমাদের জীবনেও ছিল, আমরা সেদিকে মন দিচ্ছিলাম। আমি জানিও না কিভাবে মা টেকনোলজিক্যালি এত স্ট্রং না হয়েও অনলাইন ক্লাসে পরিণত করে দিলেন পুরো জিনিসটাকে। আচ্ছা, অনলাইন ক্লাস এখন মায়ের ছড়িয়ে ছিটিয়ে, মায়ের ছোট্ট 5 বছরের স্টুডেন্ট থেকে 60-65 বছরের স্টুডেন্ট অবধি রয়েছে যারা এখন মায়ের কাছে অনলাইন ক্লাসেস করেন। এবং মাকে শুনেছি অন্য লোকজনকে বলতে যে দেবলীনার ওই ঘটনাটার সময় তথাগত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমি কৃতজ্ঞ, সারা জীবন ওর কাছে থাকবো।
এটা আমার মা এখনো বলেন। আচ্ছা, ওই ঘটনাটা একটু আসবো। আমি তো আমার মায়েরই মেয়ে, কিন্তু এই পরিস্থিতিতে আমি বাবা মায়েদের, বয়স্ক বাবা মায়েদের ভারসাম্য হারাতে দেখেছি। তারা কি বলছেন, তাদের কথাবার্তার কোনো মানে নেই, কিছু ঠিক নেই, কি বলছেন বোঝা যাচ্ছে না, ভারসাম্য হারিয়ে ফেলেছে, কি করছেন তারা নিজেরাই জানেন না, এই পরিস্থিতিতে পড়তে দেখেছি। কিন্তু আমার মা না একটা এক্সাম্পল। আচ্ছা, এবারে আমি যে প্রসঙ্গটা আসি সেটা হচ্ছে তোর জীবনের প্রথম ডিজাস্টার যেটা হয়েছিল, প্রথম বিয়েটা তোর, মানে বিয়ের দিন তুই কোণে সেজে বসে আছিস, তোর রিং আছে, রেজিস্টার মানে তোর রেজিস্ট্রি হবে, লোকজন এসে গেছে, কিন্তু বর এলো না এবং জানালো না। না, রিং আছে মানে তার রিংটা আমার কাছে আছে, আমারটা নেই, আমারটা তার কাছে। আচ্ছা, হ্যাঁ, আমার রিংটা তার কাছে। হ্যাঁ, তাই তো হবে, আসবে তো সে রিং নিয়েই আসবে। দুদিন আগেই আমরা কেনাকাটা করেছিলাম রিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনাটা অনেকে জানে, সবাই জানে, কিন্তু তবুও একবার তোর কাছ থেকে শুনতে চাইছি। আমি কোণে সেজে বসে আছি, একদম সিনেমার মতো, লোকজন আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, গিফট দিয়ে চলে যাচ্ছে, এবং সে জানায়নি যে সে আগের দিন রাত্রিবেলা 1:40 আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে যে আসবে, থাকবে, বাসর জাগবে ইত্যাদি প্রভৃতি এইসব। সে আসেনি এবং জানায়নি। তুই ফোন, মানে তোদের বাড়ি থেকে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। তো ও, ফোন করে পাচ্ছি না, ফোন সুইচ অফ করে দিয়েছে। তখন আমার যারা খুবই কাছের বন্ধু সেই সময়, তার মধ্যে তথাগত অফকোর্স একজন, আমি তো খুব ক্লোজ ডোর করেছিলাম ইন্ডাস্ট্রির দিক থেকে, বিয়েটা খুব একটা বেশি কাউকে ডাকিনি, তো তারা খোঁজ খবর এনে আমাকে দিয়েছিল যে হার্ট অ্যাটাক হয়েছে কোট আনকোট, তাই হসপিটালাইজড। তারপরে হসপিটালে গিয়ে জানতে পেরেছিলাম যে হার্ট অ্যাটাক হয়নি, কারণ আমি যখন রিসেপশনে ব্যক্তির নাম করে জিজ্ঞেস করলাম যে অমুক হার্ট অ্যাটাকের পেশেন্ট কোথায়, তখন তারা আমাকে বলেছিল যে অমুক পেশেন্ট আছেন, অমুক রুমে আছেন। আমি তো ভেবেছি আইসিসিইউ হবে, তাই তো হওয়ার কথা হার্ট অ্যাটাক হলে, তো অমুক রুমে আছেন, কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্ট তো নন। পরে সে স্বীকারও করেছিল আমার কাছে যে না, হার্ট অ্যাটাক হয়নি। তাহলে গেছিল কেন? কারণ হচ্ছে আমি শুনলাম লোকজনের, যাতে আসতে না হয় সেদিন, মানে লোকজনের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে আমার হার্ট ম্যাসিভ। আমাকে ইন্ডাস্ট্রির সব লোকজনেরা বলতে শুরু করলো, যারা সেদিন আমার বিয়ের খবরটা জানতো, নামটা বলবি, তারা সব, এত ফুটেজ তো আমি তাকে দেবো না, এরকম বহু মানুষ আছে জানিস, একজন সেলিব্রিটি তার মানে ধর তাকে চেনে, তাদের সঙ্গে জড়িয়ে নামটা করা হচ্ছে বলে তাদের ক্লেম টু ফেম সেটাই, তারা সবসময় হেডলাইনে প্রপার। এই ব্যক্তিটার কোনো ফেম নেই। আচ্ছা, আমি এই ব্যক্তিটাকে আমার নামের সঙ্গে জড়িয়ে মোটেই কোনো ফেম দেব না। আচ্ছা, তার কারণ হচ্ছে যে এইটুকু আমি জানি যে এই ব্যক্তিটি জীবনে একটা কিছু করতে চেয়েছিল, একদম অন্য একটা কিছু করছে, ফলে এবং আমি যতদিন চিনতাম ততদিন এটাই জানতাম যে জীবনে যেটা করতে চেয়েছে সেটাই করতে চেয়েছে, অন্য কিছু করতে চায় না। তাহলে তো আমি এটাকে ফেলিয়ার হিসেবেই ধরবো, যেটা করতে চায় না সেটাই করতে হচ্ছে। এবার আমি এখন নাম বলে এতটা পপুলারিটি দিয়ে দিলে সে কি বিয়ে করেছে তারপরে এনজয়ও করতে পারে। সে কি বিয়ে করেছে তারপরে? আমি খোঁজই রাখি না তার জীবন নিয়ে আর তার কোনো মানে আমার কোনো উৎসাহই নেই খোঁজ রাখার তার জীবন নিয়ে, কারণ তারপর আমি এত সুন্দর পরিবারে, তখনও আমি তারপর আমি এত সুন্দর একটা জীবন কাটিয়েছি। না, আমি একটা কথা বলি, যেদিন জেনে এলো যে ও এরকম হসপিটালাইজ, তখন তোরা তখনই ভাবলি যে ও বাবা, তার মানে তো এটা হার্ট অ্যাটাক। হ্যাঁ, মানে আমাদের কাছে তো তাই খবর এসেছে, আমাদের কাছে তো তাই খবর এসেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। কাজে যে অবস্থাটা সেই সময় হতে পারে, এক তো বিয়ের দিন হলো সব ঠিক হয়ে আছে, বিয়েটা হচ্ছে না, কেননা আসছে না সে, সেটা কোনো খবর না দিয়ে, হার্ট অ্যাটাক হলে তো খবর দেওয়ার কথা না যে হার্ট অ্যাটাক হয়েছে, সেটাও না দিয়ে, তার উপর যদি জানতে পারে যে ম্যাসিভ হার্ট অ্যাটাক। আমার ওই রাতটা, সেই দিনের রাতটা, যেদিন খাটের মাঝখানে আমি আর মা বসে আছি, পাশে আমার জেঠিমা বসে আছেন, তিনি নেই, তিনি সারা রাত, এখন আর নেই, তিনি সারা রাত আমাদের সঙ্গে জেগেছিলেন। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, খাটের পাশে না সব গিফটস রাখা, আমরা না বসে রইলাম সারা রাত সিলিংয়ের দিকে তাকিয়ে, বসে আছি সারা রাত সিলিংয়ের দিকে তাকিয়ে, ট্র্যাক করতে পারছি না। তো ফোন, মানে আমি যে দেখতে যাব, আমি বলছি তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তারা সবাইকার ফোন সুইচ অফ। ও
আমি যাদের যাদের সাথে যোগাযোগ করতাম তার আগে অবধি তাদের সব সুইচ অফ, সবাইকার ফোন সুইচ অফ, একজনের ফোন বাজছে, কারোর হার্ট অ্যাটাক হলো তার ধরছে না। এটা কখনো হয় মানে তার মানে মানে অসৎ উদ্দেশ্য ছিল তো বোঝাই যাচ্ছে না, তো জানাবে। আমি বলছি বোঝার মতো জায়গাতেই নেই। আমি হসপিটালে ফিজিক্যালি গিয়েছিলাম, আচ্ছা, এবং গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ভিজিটিং আওয়ার্সে যাইনি, অন্য সময় গিয়েছিলাম, কেননা ভিজিটিং আওয়ার্সে বেশ কিছু মানুষকে ব্লক করে দেওয়া হয়েছিল, মানে আমার যারা বন্ধু বান্ধব স্থানীয় তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছিল, যেতে দেওয়া হচ্ছিল না। আমার এক বান্ধবী আমাকে বলেছিল এসে, হ্যাঁ রে আমাকে অপমান করলো, আমাকে যেতে দিল না, বললো আপনাকে যেতে দেবো না, এরকম ঘটনাও ঘটেছে। এবারে আমি ভিজিটিং আওয়ার্সের বাইরে গিয়েছিলাম এবং অবাঙালি দুজন ছিল রিসেপশনে সেই সময়, সেই কারণে তারা চিনতে পারেনি আমাকে। আমি তো আমি তো হ্যাঁ গিয়েছিলাম। কি বললো? সরি, একটা শব্দ খরচা করেছিল, মানে শব্দ একটাই খরচা করেছিল, শব্দ একটাই খরচা করেছিল, সরি, এই শব্দটাই শুধু খরচা করেছিল। আমি সেই সময় তো তুই বেরিয়ে এলি? আমি না আমি না সেই সপাটে দিলি না কেন একটা? না আমি সেই সময় আমি, তুই যদি আমার জুতোয় পায়ে রাখিস তাহলে বুঝতে পারবি যে সেই সময় তার 2 দিন আগে ওই ঘটনাটা ঘটেছে, বাড়িতে এরকম সবাই হয়ে আছে, আমি এসে শুনছি হার্ট অ্যাটাক হয়নি, এবং সে বলছে সরি। আমার কাছে না ঝাপসা হয়ে গেছিল, পুরোটা ঝাপসা হয়ে গেছিল। আমার 2জন বন্ধু আমার সঙ্গে ছিল তখন, তার মধ্যে ওরা না টেনে নিয়ে, এ তো খুনি ভাই, তো বলি ক্রিমিনাল, এ তো ক্রিমিনাল, আমাকে টেনে বার করে নিয়ে চলে। আমার থানা পুলিশ করা উচিত ছিল, তাকে অ্যারেস্ট করানো উচিত ছিল, এগুলো সব করানো উচিত ছিল, এগুলো সব মানে আমি বলছি এগুলো সব করা উচিত ছিল। এটা কিন্তু মানে এটা কিন্তু ক্রাইম, সারা জীবন বিহাইন্ড দ্য বার্স থাকতো আমার কাছে যা কিছু রয়েছে। কিন্তু আমার আর আমার মায়ের একটা রুচিবোধ আছে, সেটা নিয়ে না আমরা জীবন যাপন করি এবং সেটাতে না আমরা ভীষণ ভালো আছি। ওইটা না আমাদের রুচি ছেড়ে দেওয়া ঠিক না, ক্রিমিনালকে ছেড়ে দেওয়া ঠিক না, কেন করতে পারিস? আমি তোকে বলছি ওটা যদি করতাম তাহলে পরে আমিও জড়াতাম, কিন্তু হ্যাঁ তো তুই জড়াতিস, এমন না যে বিয়ে করতে গেছিস তুই বিয়ে সেজে বসে আছিস, এমনি জড়ানোর কথা বলছি না, মানে আমার জীবনে তো ওই ঘটনাগুলো ঘটতো, আমাকে ওই কেস করা, কোর্টে যাওয়া, হিয়ারিং করা, হেন তেন, টক্সিক জীবন উত্তর দেবে তাকে। ভয়ঙ্কর ভাবে কর্মায় বিশ্বাসী, মানে চোখের সামনে এমন ভাবে দেখেছি কর্মাটা, ভালো হতে দেখেছি, খারাপ হতে দেখেছি। এর কিছু খারাপ হতে দেখেছিস? আমি খোঁজ রাখি না ফ্র্যাঙ্কলি, তবে এইটুকু আমি জানি যে আমার সাথে যতদিনের সম্পর্ক ছিল 10 বছরের, ততদিনে সে একটা কিছু করতে চায় বলে জীবনে সারাটা পুরো সময়টাই বলেছে সে একটা কাজ করতে চায় জীবনে, সেটাই করতে চায়, তার বাইরে সে কিছু ভাবতেই পারে না। কিন্তু সে এখন চাকরি করে। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় একটা বিরাট ব্যাপার। আমি একজন শিল্পী, আমি যদি চাকরি করতে বলে এর থেকে বড় শাস্তি আমার জীবনে আর কিছু হবে না, এর থেকে বড় শাস্তি আমার জীবনে আর কিছু হবে না। ফলে এইটুকুই আমি জানি, কেননা এটা যেহেতু সবাই জানে তাই আমি জানি, এটার আমি খোঁজ রাখি না। আর যেটা কেন তুই যেটা আমাকে একটু আগে জিজ্ঞেস করলি, আমি বিভিন্ন জনের মুখে শুনেছিলাম যে সে তাদেরকে ডেকে ডেকে গল্প করেছে এবং বলেছে যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন করলে, সে বলেছে যে আমি বাধ্য হয়েছি, কারণ দেবলীনা সাইকোলজিক্যালি এমন একটা পরিস্থিতিতে ছিল যে ও সুইসাইডাল ছিল, আমায় বিয়েটা কমিট করতেই হতো, না হলে ও সুইসাইড করে ফেলতো। যদি তাই হয়, লজিক্যালি ভাব, আমি সুইসাইড করে ফেলবো বলে যদি সে বিয়ে করবে বলে আমাকে মিথ্যেভাবে কমিট করে, তাহলে বিয়ে করব বলে বিয়ের দিন খবর না দিয়ে না এলে তো যে সুইসাইডাল সে কনফার্ম সুইসাইড করবে। আচ্ছা, তোকে সরি বললো, তুই নার্সিং হোম থেকে বেরিয়ে চলে এলি, আমাকে বার করে নিয়ে এলো আমার বন্ধুরা, কারণ আমি তখন ঠিক নিজের মধ্যে ছিলাম না, পুরোটা ঝাপসা হয়ে গেছিল, নিজের মধ্যে ছিলাম না। তখন কি তথা ছিল বন্ধু হিসেবে? তথা যে কি, মানে বন্ধু বললে কম বলা হয়, কারণ তথা যে সাপোর্টটা তখন করেছে বন্ধু হিসেবে, জানি না কজন বন্ধু এখন আমার জীবনে এরকম
আমি আবার এরকম বন্ধু পেয়েছি, কিন্তু তথা যে সাপোর্টটা করেছে তখন আমাকে শুধু না, আমি বলছি আমার তখন কাজ চলছে, সিরিয়াল চলছে, আমি অফ দিতে পারবো না, ডেলি সোপ চলছে, আমাকে যেতেই হবে শ্যুটে। আমি শ্যুটে যাওয়ার সময় টেনশন করতাম যে মা তো হার্ট পেশেন্ট আমার, মা কি করে হ্যান্ডেল করবেন। তখন না, যখন শ্যুট না থাকলে আমার সেন্ট্রাল অ্যাভিনিউর বাড়িতে চলে যেত, গিয়ে মায়ের সঙ্গে বসে বসে কথা বলতো, গল্প করতো, কাউন্সেলিং করতো। মানে আমাকে সাপোর্ট করেছে, মাকে সাপোর্ট করেছে। ওর সাপোর্ট ছাড়া ওই সময়টা, হ্যাঁ তথাকে বললে ও বলে যে তুই চেয়েছিলিস বেরোতে, তাই জন্য তুই বেরোতে পেরেছিস, আমার সাপোর্টটা কোনো বড় কথা নয়, তুই বেরোতে চেয়েছিলিস তাই জন্য তুই বেরোতে পেরেছিস। সেই চয়েসটা তো আমি বরাবরই চুজ করি, আমি তো সবসময় পজিটিভ চয়েসটা চুজ করি, না আমি এটা নিয়ে পড়ে থাকবো চয়েসটা তো আমি করি না চুজ। একটাই তো চান্স, একটাই লাইফ, একটাই চান্স, আর একটা সুযোগ পাবো না বাঁচার। তো সেই জন্য ওটা তো আমি ডেফিনেটলি চুজ করেছিলাম, কিন্তু হেল্পটা না করলে আমি চুজই বা কী করতাম? আমার তো চুজ করারও কোনো অপশন থাকতো না তখন, তথা যদি ওই হেল্পটা না করতো। কেননা আজকে আমি যে মানুষটা, তখন আমি ওই মানুষটা ছিলাম না, আমি অনেক দুর্বল একটা মানুষ ছিলাম তখন আমি। এবং এই প্র্যাকটিসগুলো করতে গিয়ে, এই মানুষটা হয়ে উঠতে গিয়ে আমার কিছু জিনিস ছিল, যেমন ক্লস্ট্রোফোবিয়া। এমন ক্লস্ট্রোফোবিয়া ছিল যে ফ্লাইট থেকে দরজা খুলে আমাকে নেমে আসতে হয়েছে, মানে ঠিক টেক অফের আগে আমার ক্লস্ট্রোফোবিয়াটা চলে গেছে। মানে তুই যদি মেন্টালি স্ট্রং হয়ে যাস, আমি বলছি যা যা। তোকে থেরাপি করাতে হয়েছে কখনো, সাইকোথেরাপি? আমি আমার যখন কলেজের ফার্স্ট ইয়ার, তখন আমার ক্লাস 5-এ অ্যাকচুয়ালি প্রথম অ্যাটাকটা হয়, তখন আমি বুঝতে পারিনি, তখন আমার ডিপ্রেশন অ্যাটাক হয়। এবং আমি সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুটোই অনেকবার দেখিয়েছি, বহুবার দেখিয়েছি, থেরাপি করেছি, ওষুধ খেয়েছি। শারীরিক অসুখের মতন জাস্ট একটা গ্ল্যান্ড সিক্রিশনের ব্যাপার, যে কোনো মানসিক অসুখ, ওটাও শরীর কাজে ওটা ট্রিটমেন্ট আমি বহুবার করিয়েছি এবং করিয়ে সুস্থ হয়েছি। সব থেকে মঙ্গলের কথা যেটা, যে এটা ওরও ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ও কিছু না একদম হয় ট্রিটমেন্টের প্রস্তাব। মানে খুব ভালো যে দীপিকা পাডুকোনের মতন একজন মানুষ এটা নিয়ে এত বেরিয়ে এসে কথা বলছেন, সেটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি সবকিছু থেকে মুক্ত। এই মুহূর্তে আমার আর কোনো কিছুরই, মানে এখন আর তোকে স্লিপিং পিল কিছু খেতে হয়? কোনোদিনই খাইনি স্লিপিং পিল, আমি কোনোদিনই খাইনি। স্লিপিং পিলটা আমাকে লাকিলি কোনোদিনই খেতে হয়নি, কিন্তু ওষুধ খেতে হয়েছে। এসওএস আমার ব্যাগে থাকতো সব সময়, এসওএস একটা। আমার কোনো একটা অ্যাটাক, মানে ডিপ্রেশন অ্যাটাক, আমার খুব মজা লাগে যখন আমি দেখি যে আমার ব্যাগে আর এসওএসটা নেই, আমার ব্যাগে আর এসওএসটা থাকে না। আচ্ছা, তো সেইটা একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি বলছি তোকে, তো আমার না লাইফটা পুরোটাই একটা পজিটিভ দিকে ঘুরে গেছে, কিন্তু আমি চুজ করেছি এবং প্রচুর কষ্ট করেছি, তবে কেষ্ট মিলেছে। আচ্ছা, তোরা যখন, তুই আর তথা যখন থাকতিস, তোরা তো এত পোষ্যপ্রেমী, তোদের নিজেদের কোনো সন্তানের ইচ্ছে জাগেনি? দুজনের কারোরই কোনো ইন্টারেস্ট হয়নি ব্যাপারে কখনো, মানে দত্তক নেওয়া বা কোনোভাবেই কোনো কিছু, নিজেদের বাচ্চা। সে তো ইচ্ছে জাগলে তো সব নিজেরাই হতে পারতো, নিজেদেরও হতে পারতো, অ্যাডপ্ট করতে পারতাম, সবই হতে পারতো। কিন্তু আমার খুব একটা ইনক্লিনেশন আমার হয়নি কোনোদিন, তথারও কোনো ইনক্লিনেশন কোনোদিন দেখিনি। তথাকে আমি বলতাম যে তুই যদি কখনো, তোর যদি ইচ্ছে থাকে, তুই যদি চাস আমাকে বলিস, তাহলে কিন্তু আই উইল গো ফর ইট। আর তথা আমাকে বলতো তোর যদি ইচ্ছা হয় তুই আমাকে বলিস, তাহলে উই উইল গো ফর। তার মানে কি দেখা যাচ্ছে, ওর ইচ্ছের জন্য আমি বলছি, আমার ইচ্ছের জন্য ও বলছে। আমার নিজেদের ইচ্ছে নেই, মানে ইচ্ছে অনিচ্ছে কিছুই নেই, আমাদের কোনোদিন প্রয়োজনটাই মনে হয়নি। আমার ওই চার পেয়েগুলোকে নিয়ে আমরা এতই খুশি, এবং আমরা আমাদের বাড়ির চার পেয়েদের বাইরেও তো অন্য চার পেয়েদের নিয়ে। এটা খুব ইন্টারেস্টিং তো, তোর ইচ্ছে হলে আমাকে বলিস, আমার ইচ্ছে হলে তোকে বলিস, মানে এরকমই ছিল আমাদের। হ্যাঁ, আমাদের এরকমই বন্ধুত্বটাই ছিল, অসম্ভব মানে ভালো একটা কম্প্যাটিবিলিটি, মানে প্রচন্ড ছিল। হ্যাঁ, সেটা তো ছিলই নিঃসন্দেহে, যে কারণে আমি খুবই ওই, আমার শুধু পজিটিভ, আমার মেমোরি যা ওর সঙ্গে রয়েছে শুধু ভালো 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 ভালো। এবার এইটাই আমি বুঝতে পারি, তোদের ঝগড়াঝাটি এইসব হতো? ঝগড়া তো সব সম্পর্কেই হয়, আমাদেরও হতো, কিন্তু সিরিয়াস হয়ে যেত না কখনো। ঝগড়াটা ভীষণ সিরিয়াস হয়ে গেল, ওইটা হতো না। না, মানে ঝগড়াটা সিরিয়াস হয়ে যেত না কখনোই। মানে ঝগড়া সিরিয়াস কখন হয়, যখন ঝগড়ার রেশ থেকে যায়। ঝগড়া হলো, তারপর দুদিন কথা বন্ধ, একজনকে এসে সরি বলতে হবে, তাহলে ঝগড়াটা মিটবে। এই সব হাস্যকর ঘটনা আমাদের জীবনে কোনোদিন ঘটেনি। আমাদের বন্ধুত্বের মধ্যে তর্ক ঝগড়া যেরকম হয়,
সিনেমা নিয়ে ঝগড়া, এরকম প্রচুর হয়েছে। হওয়ার পরেই আমরা হয়তো খাবার অর্ডার করে আনিয়ে সঙ্গে সঙ্গে খেয়েছি, ওটা তো ঝগড়াটা। আচ্ছা, তো রিসেন্টলি একটা পোশাক পরে, একটা অন্য রকমের একটা গাউন পরে, হ্যাঁ, তুই গেছিলিস ফিল্মফেয়ারের পার্টিতে, এবং সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। তো সেটা কার পোশাক পরে তোর মানে তুই কমফোর্টেবল ছিলিস না, তোর ওখানে গিয়ে তোকে কেউ কিছু বলে, ট্রোলডও হয়েছিলিস একটু, প্রচুর ট্রোলিং হয়েছে। তো ওরকম পোশাক তুই হঠাৎ পরলি বা কেন, মানে তোর মানে কি মানে ওটা নিয়ে একটু তুই কিছু বল। আমার তো অনেক দিন ধরে প্ল্যান করে, আমার যে করে কাজ দেবশিলা বাই দেবজিৎ, যে আমার কাজ করে, সব পোশাকই ও ডিজাইন করে, ওর সাথে না অনেক 3 মাস ধরে ও বানিয়েছে ওটা। আচ্ছা, ওটা বানানো প্রচুর খাটনি। আমার একটা রেফারেন্স ছিল, ডেফিনেটলি সেটা ছিল, সেই রেফারেন্সটার কথা মাথায় রেখে আমার ভালো লেগেছিল, যেহেতু দেবজিৎ সেটাকে নিজের মতো করে ডিজাইন করেছিল। করে ওটা পুরো হাঁটা মুশকিল না, হাঁটা মুশকিল না, শুধু ট্রেলগুলো খুব লম্বা ছিল, সেই জন্য ট্রেলগুলো ওদেরকে একটুখানি ছবি তোলার সময় সাজিয়ে দিতে হচ্ছিল। এবারে আমার পোশাকটা ভালো লেগেছে, আমি পরেছি, কেননা আমি ভীষণ ওয়ার্ল্ড ফ্যাশন ফলো করি, আমি মেট গালা মন দিয়ে দেখি। এবার আমাকে তো কেউ এক্ষুনি মেট গালা নিমন্ত্রণ করছে না, ঠিক আছে? তো আমাকে সেই জন্য আমার যেটা মেট গালা, আমার কাছে ফিল্মফেয়ারের রেড কার্পেটটা সব থেকে হ্যাপেনিং রেড কার্পেট। তো আমার মেট গালায় ইনভাইট করছে না বলে, আমার যদি মেট গালাইশ পোশাক পরতে ইচ্ছে হয়, আমি সেই শখটা পূরণ করব না, এটা তো হতে পারে না। তো আমি সেটাই করেছি। এবং ট্রোলিং তো আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আর আমার ভীষণ মজা লাগে, আমি সবসময় ট্রোলারদের বলি, আপনারা কিন্তু একদম ট্রোলিং বন্ধ করবেন না, ট্রোলিং করে যাবেন। এবং কেউ কেউ এটা লিখেছেন যে মেট গালাইশ হলেই হয় না, আপনার পোশাকের মেটেরিয়ালটা খুব কম দামি। আমার থোড়ি দীপিকা পাডুকোনের মতো আমার বাজেট আছে, তো কম দামি তো হবেই, আমি তো স্বীকারই করছি। আচ্ছা, সম্পর্ক তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, সবকিছু সমস্ত কিছু, মানে সময় সবচেয়ে বেশি করে, সময় সবকিছু ভুলিয়ে দেয়, সম্পর্ক ঠিক করে দেয়। তো তথার সঙ্গে কি সম্পর্কটা তোর এখন এই জায়গায় গেছে যে তোরা আবার বেড়াতে যেতে পারিস? যেতেই পারি, মানে বাধা কিছু নেই, হ্যাঁ যেতেই পারি। মানে সেরকম কি প্ল্যান করবি, মানে তোর কি ইচ্ছা আছে যে তুই কথা বলবি? না, প্ল্যান করার কথা তো মানে ভাবিনি, মানে তুই বললি বলে মনে এলো, কিন্তু সিচুয়েশনটা এরকমই ছিল বরাবরই, আজ বলে না, মানে 2 বছর আগেও এরকমই সিচুয়েশন ছিল, যে আমরা দুজনেই যেহেতু মানে খানিক বলতে পারিস বেড়াতে যাওয়ার জন্যই বাঁচি, এবং আমাদের বেস্ট ট্রিপ হচ্ছে ইস্ট আফ্রিকা, যে ওই জঙ্গল এবং পশুদের মধ্যে আর কি। তো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বরাবরই এরকম ছিল যে আমরা আবার বেড়াতে যেতেই পারি, বরাবরই তাই ছিল, প্ল্যানিং তো কিছু এরকম নেই। কিন্তু মানে তোর কি এখন মনে হয় তুই তথাকে বললে তথা এখন যেতে মানে ডিসএগ্রি করবে না? ডিসএগ্রি করবে না, আমি তোকে বলছি তো ডিসএগ্রি করবে না, কারণ তথারও এটাই মত যে বেড়াতে আমরা একদমই যেতে পারি। এটা আমি আমার মত শুধু বলছি না, তথারও মত বলছি, মানে বেড়াতে যাওয়ার সাথে কি কিছু নেই তো। আচ্ছা, পার্সোনাল লাইফের সাথে আমরা বেড়াতে যাওয়াটাকে কেন বলবো, মানে ওটা তো কিছু না। এনিওয়ে, যাই হোক, তার মানে তুই আর তথা বেড়াতে যেতে পারিস, সেটার মধ্যে কোনো প্রবলেম, বাধা নেই। হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার যদি পরিস্থিতি পরিবেশ অ্যারাইজ করে, যেহেতু আমি আর তথা আমরা বেড়াতে যেতে পারবো না এরকম কিচ্ছু নেই, আমরা 100% বেড়াতে যেতে পারি, কারণ দুজনেই বেড়াতে খুব ভালোবাসি। তোকে কি তথা তো কোনো ছবিতে কাস্ট করার কথা হয়েছে? তোরা এতদিন থেকেছিস, ও একটা ডিরেক্টর, সব না ওই হিসেবে নয়, তথা তো সব কাজটা যে প্রথম যেটা আমরা করলাম শুঁয়োপোকা, তারপরে ইউনিকর্ন, এগুলো তো সবই আমি অভিনয় করেছি। এবং ভরপুর তথা আমি বরং শেখেছিলাম, আমি বলতাম যে আমি তোর বউ, লোকে বলবে খালি বউকে কাস্ট করছে। তো তথা সবসময় বলতো যে তুই আমার একজন পছন্দের অভিনেত্রী, এবং যারা যারা পছন্দের অভিনেত্রী তাদের মধ্যে তুই এমন একজন অভিনেত্রী যে পছন্দের, প্লাস তুই আমার সঙ্গে আছিস সারাক্ষণ, কাজে তোর সঙ্গে আমি সারাক্ষণ ডিসকাশন করতে পারবো, সারাক্ষণ গ্রুমিং করতে পারবো, সারাক্ষণ ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে পারবো। তা তোকে কাস্ট করলে আমি অ্যাডভান্টেজের জায়গায় থাকছি, সেই জন্য কাস্ট করছি। ওকে কি পুরো দেবলীনা বলে ডাকে? না, দেবু বলে ডাকে, দেবু বলে ডাকে। আর আগে আমাকে ও পেঁচি বলে ডাকতো। আচ্ছা, মানে ঝগড়া করার সময়ও পেঁচি বলে ডাকতো আর কি, তো ওটাই নাম হয়ে গিয়েছিল, আমি পপাই বলে ডাকতাম। তো দেবু জেনারেলি কথা বলার সময় দেবু বলে ডাকে,
আমি তখন কথা বলি। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, পারিয়ার সাকসেস পার্টিতে ওকে ফোন করে তথাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেবলীনা কি আসবে, তখন বলছিল যে হ্যাঁ ও হয়তো রাতের দিকে এসে আসতে পারে, মাংস ভাত খাবো আমরা একসঙ্গে, এরকম একটা কি সাকসেস পার্টিতে? না না না, সাকসেস পার্টি না, তাহলে কিসে একটা জন্মদিনে কারেক্ট ভুলে গেছি। আমি তো একটা ইন্টারভিউ দেখলাম তথার বেরিয়েছে, যেটা ওর জন্মদিনে নেওয়া হয়েছে, পড়লাম আমি, কারণ যে পোস্ট করেছে সে আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে, সেই ইন্টারভিউ নিয়ে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো সেখানে আমি দেখলাম ওরা এটা হেডলাইন করেছে যে রাত্রিবেলা আসতেই পারে, এলে একসাথে জমিয়ে মাংস ভাত খাবো। ওটা হয়তো মাংস ভাত খাবোটা কথার কথা, কারণ এটা নিয়ে আবার লোকে 10টা প্রশ্ন করবে। কথার কথা তো মানুষ বোঝে না, আমি ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, কাজী মাংস ভাত হচ্ছে, তাই কথার কথা একসাথে খাবোটা বলেছে, একসাথে মাংস ভাত খাবো এরকম ভাবে বলেছে হয়তো, আমি তো শুনিনি, আমি জাস্ট পড়েছি ইন্টারভিউটা। তো এটা জন্মদিনে বলেছে, নট সাকসেস পার্টি। না না না, জন্মদিনে, আমি ভুল করছি। তো তার মানে তো তুইও বলছিস বেড়াতে যেতে পারি, ও বলছে একসঙ্গে খেতে পারি, তার মানে ইট ইজ বিকাম টক্সিসিটি নেই আমাদের মধ্যে, देयर ইজ নো টক্সিসিটি। তার মানে এটা তো এখন একটা, এবং দুজনের প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে। আবার তোকে দর্শক প্রশ্ন করবে তাহলে কেন আপনারা আলাদা, তার সত্ত্বেও আরে বাবা আলাদা ছাদ আলাদা রেখেও এই সবকটা জিনিস সম্ভব হয়। পয়েন্ট টু বি নোটেড, এক ছাদের তলায় থেকেও এই কোনোটা থাকে না, দুটোই পসিবল হয়। এবার একটু তোর কাজ নিয়ে বল, এই মুহূর্তে তোর হাতে কি কাজ আছে, কি করছিস সেগুলো। তুই তো মানে টেলিভিশন থেকে এখন কিছুদিনের একটা বিরতিতে আছিস। মাঝে মাঝেই বিরতি নিই, এখন আবার একটুখানি বিরতিতে আছি। আমি সব থেকে এক্সাইটেড যেটা নিয়ে, যে গল্পের ছবি বলে একটি ছবি, আমাদের গল্প এখন পুরো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সব জায়গা কাঁপাচ্ছে বলা যেতে পারে। সেই প্রোডাকশন হাউসেরই পরবর্তী রিলিজ আমার না, প্রোডাকশন হাউস ডিরেক্টর বাপ্পা, পরবর্তী রিলিজ অরুণোদয় আর আমি কাজ করেছি ছবিটিতে, গল্পের ছবি ছবিটির নাম। আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে, অনেকদিন পর আমার কাজ করে খুব জব স্যাটিসফ্যাকশন হয়েছে, মনে হয়েছে পরিচালক ভালো কাজ করেছেন, সেই জন্য সেপ্টেম্বরে ওটা রিলিজ, ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড। জমালয় জীবন্ত ভানুতে তুই স্ত্রীর ক্যারেক্টার করেছি, ভানু ব্যানার্জির স্ত্রীর ক্যারেক্টার করেছি, ওটাও তো শুনছি এই বছর রিলিজ, কিন্তু আমি একদম কিছু জানি না কবে রিলিজ না রিলিজ। আর একটি মহরত বলে ছবির শুট জাস্ট কমপ্লিট হয়েছে, ডাবিং বাকি আছে, সেটাও শুনছি এই বছরই রিলিজ। পরিচালককে আর একটা আতিউল ইসলাম বলে একটি খুবই বাচ্চা ছেলে, অনেক বয়সী ছেলে, বাপ্পাও খুবই বাচ্চা ছেলে। ত্রিভুজ বলে আরেকটা ছবি আমার, যেটা পুজোর সময় রিলিজ করবে। তো তাহলে এখন তোর মানে কম্পারেটিভলি এখন তুই ছবিতে অনেক বেশি আছিস। ছবি ওটিটি হলেও করব, ওটিটি হলেও করব। লাস্ট ওটিটি যেটা আমি করেছি খ্যাপা 4, এবার খ্যাপার শুনেছি রেসপন্স খুব ভালো, এবং আমি একটা লেডি ডনের ক্যারেক্টার করেছিলাম খ্যাপাতে, ওই জন্য ওটা নিয়ে লেডি ডনই এক্সাইটেড ছিলাম। তো সেইটা আমার কাছে, তারপরে আবার এখন অবধি আর কোনো ওটিটির অফারই আসেনি আমার কাছে, যদি আসে আমি নিশ্চয়ই করব। এই যে ফিটনেস ঠিক করার জন্য তো স্কিনটা এত গ্লো করে, চুল তো চিরকালই খুব ভালো, সেটা এখন কমে গেছে, কিন্তু তাও আমি যে প্রফেশনে রয়েছি তাতে চুলের ওপর যে অত্যাচার হয় 365 দিন, তাতে এটা হবে। সেটা হবে, কিন্তু তুই তোর ওই যে বলছিস না তোর মেডিটেশন, তারপর যোগা, এগুলো ইত্যাদি করিস, সে কিভাবে তুই নিজেকে, ওই যেটা বললি যে নিজেকে তৈরি, মানে মনের ওপর কন্ট্রোল, শরীরের ফিটনেস ঠিক রাখা, নিজের ওপর যত্ন করা, এটা কি করিস একটু বল। মনের ফিটনেসের জন্য তো আমি বললামই, প্রথম যেটা সেটা হচ্ছে তোমাকে যে কোনো একটা প্রকারের মেডিটেশন তোমাকে করতেই হবে। মেডিটেশনের অনেক ফর্ম হয়, মেডিটেশন মানেই কিন্তু ধ্যানে চোখ বন্ধ করে বসা নয়, অনেক রকম ফর্ম হয়, একেবারে চোখ খুলে দেয়ালের দিকে তাকিয়েও করা যায়। ওটা তোমাকে যার ফর্মটা তোমার পছন্দ হচ্ছে তাকে ফলো করে পড়াশোনা করো, সেটা নিয়ে পেছনে সায়েন্সটা বোঝো, নাহলে কোনোদিন অর্জন করা যাবে না। এবং সেটা করা, এবং যেটা মনের ডিটক্সিফিকেশনে বলা হয় সেটা হচ্ছে যা নেগেটিভ ঘটনা, যা নেগেটিভ মানুষ, যা নেগেটিভিটি, সেটাকে ওয়াশ করে ঝেঁটিয়ে বিদায় করে দাও মাথা থেকে। কিছু মানুষ এটা বলে খুব গর্ব করে যে বিশাল কিছু মনে করে, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না,
এর থেকে বড় বোকামি আপনি আর কিছু করছেন না, কারণ আমি কাউকে ক্ষমা না করলে যাকে করছি না তার ভারী বয়ে গেছে, সে তার জীবনযাপন করছে আমার মাথাতে। আমি তাকে একজন খুব গুরুজন ব্যক্তি বলেছেন যে আমার মাথার টপ ফ্লোরটা সে অকুপাই করে বসে আছে কোনো রেন্ট না দিয়ে, এবং আমার শরীরের ক্ষতি করে যাচ্ছে। একজন খুব গুরুজন ব্যক্তি বলেছেন এটা, আমি তাকে খুব ফলো করি। তো সেই জিনিসটা করতে দেব না, গুণী ব্যক্তি আমি কেন দেব, ওই জন্য বাদ মাথা থেকে ক্ষমা করি ধারই ধারবো না আমি। এইটা খুব ইম্পর্টেন্ট। আর এমনিতে খাওয়া দাওয়া আছে না হিন্দিতে, সবসে বড় রোগ क्या कहेंगे लोग, আমাদের জীবনটাই এই নিয়ে চলে যে লোকে কি বলবে। ওটা বাদ দিয়ে দাও, তোমার তো মাসের শুরুতে বিল কি ওরা দেয় না তো যারা বলছে, কাজী ওটা নিয়ে মাথা ঘামিও না, বি রেসপন্সিবল ফর ইওর ওন লাইফ। এটা মেন্টাল, ফিজিক্যালের জন্য এটাও একটা সাধনা। আমি কিন্তু ভীষণ যত্ন নিই, যেটা আমার ভেতরে যাচ্ছে সেটাই বাইরে দেখা যাবে, এটাতে আমি বিশ্বাসী। আমি খাওয়া দাওয়া নিয়ে অসম্ভব কনসিয়াস। ভেজিটেরিয়ান শুধু সেটা নয়, আমি এক ধরনের খাবার খাই, মানে কাঁচা প্রচুর খাই। মানে আজকে সকালেই আমি একটা গোটা কাঁচা গাজর খেয়েছি, আমি ভালোবাসি, সেটা একটা সুবিধে। আমি ভাত খাই না, রুটি খাই না, চিনি খাই না, মানে কার্বোহাইড্রেট বাদ না, কার্বস অন্য সোর্স থেকে নিই। যেরকম আমি কিনোয়া খাই, আমার রেগুলার ডায়েটে ভাত রুটির বদলে কিনোয়া থাকে, যেটা একেবারে লো ইন কার্ব এবং হাই ইন ফাইবার অ্যান্ড প্রোটিন। বা আমি হোল গ্রেন খাই, ভেজিটেবলস খাই প্রচুর। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 6:30 থেকে 7টার ভেতর আমি ডিনার শেষ করে দিই। আজকে তোর সাথে আমার ইন্টারভিউটা হবে বলে আমি 5:30টার সময় খেয়ে নিয়েছি, কারণ ওটা ক্রস করে আমি খাবো না। এবারে বলবে তারপর খিদে পায় না, এটাও একটা প্র্যাকটিস। আমি বলছি মানুষ অভ্যেসের দাস, এই কথাটা যারা বলেছেন তারা জেনে বুঝেই বলেছেন, যেটা অভ্যেস করাবে সেটাই হবে। কিছুদিন পর করার পর দেখবে আর খিদে পাবে না। যদি নেহাত পায় তাহলে পরে স্যালাড খাও। একটা জিনিস আমি এখন অর্জন করতে পারি, সেটা হচ্ছে যে এরকম কোনো একটা ম্যাজিক কিছু যদি আমাকে কেউ ম্যাজিক করে দেয়, যেমন এক্সারসাইজ ব্যাপারটা করতে খুব ভালো লাগবে, ভালোবেসে করব, ওইটার প্রতি না আমার কি অনীহা, আমার একদম ভালো লাগে না করতে। তাই জন্য আমি ফ্রি হ্যান্ড করি, আর তাও বিছানা থেকে নামার আগেই একদম ঘুম থেকে উঠে কয়েকটা জিনিস বিছানায় বসে বসে, মানে এত অপছন্দ করি এক্সারসাইজ করতে যে খুঁজে খুঁজে এইসব জিনিস বার করেছি যেগুলো বিছানায় বসে বসে করা যায় পেটটাকে শেপে রাখার জন্য, যেটা আমার প্রফেশনের জন্য খুব জরুরি। কিন্তু খুঁজে খুঁজে বার তো করেছি, এটাই ডেডিকেশন। এগুলো সব আমি করি, তাতে আমার যে ফিটনেসটা বেড়েছে, আমি কোনো ত্বকের চর্চা না করা সত্ত্বেও যে স্কিনটা বেটার হয়েছে, সব শেপে এসেছি আমি, আবার মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম, সেটা একটা আলাদাই আনন্দ। এবার যদি কেউ বলেন এটাকে আমি অজুহাতি বলবো, আমি খেতে ভালোবাসি, খাই, একটাই তো জীবন, হ্যাঁ এসব করে কি হবে, বোকা। এইগুলো বোকামির কথা, এবং এগুলো একটু অজুহাত হিসেবেই আমি ধরবো। কিন্তু তুমি যদি এক ধরনের চরিত্র দীর্ঘদিন যতটা পারো বেশি দিন করে যেতে চাও, কিছু ধরনের চরিত্র, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করছে, তাহলে নিজেকে মেনটেন না করাটা কোনো কাজের কথা নয়। কিন্তু একদমই এটা কিন্তু অজুহাত আমার মনে হয়। যারা তুই অনেকদিন ধরে, মানে আমি তোকে আর মনামিকে এই দুজনকে দেখছি, মানে সত্যি মানে একটা তো জিনস আছে, কিছুটা মানে আমার মাকে দেখে তুই কিছুতেই বলবি না 75, আমার মাকে দেখে তুই বলবি 50 to 55। হ্যাঁ তুই আগে খুবই রোগা ছিলিস, সেখান থেকে বিচ্ছিরি ছিলিস, যখন প্রথম দিকের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে তোর যেটা হয়েছে, তারপর থেকে তুই কিন্তু মানে ধারাবাহিক ভাবে মাঝখানে একটু গুবলু হয়েছিলাম আমি। হ্যাঁ আমি বিয়ের পর একটু ওয়েট গেইন করেছিলাম, তখন আমাকে বেশ গোলগালই লাগতো। না গোলগাল তোকে কখনোই লাগতো ক্যামেরায়, যেহেতু ক্যামেরায় 6-7 কেজি বাড়ে, সামনে লাগতো না কিন্তু ক্যামেরায় লাগতো। এবার ক্যামেরাতে নরমাল লাগার জন্য আমাদেরকে সামনে অনেকটা রোগা থাকতে হয়, এটা তুই আমায় সামনে দেখে বুঝতে পারছিস, যারা ওপার থেকে দেখছেন তাদের অতটা রোগা আমাকে লাগবে না। তো সেইটার জন্য আমি আবার ফিট হলাম, বাউন্স, এবং সেটা হয়ে দেখলাম জানিস, আমি যে এনার্জিটা আমার কাজের দিকে দেব, এটা আইনস্টাইন বলছেন, সেইটাই আমার কাজ আমাকে ফেরত দেবে। আমার ক্যারিয়ারটাও দেখলাম বাউন্স ব্যাক করলো আমার দিকে, যে এনার্জিটা দেব সেটাই বাউন্স ব্যাক করবে, এর বাইরে আর কোনো নিয়ম কানুন কিছু নেই। মাসিমাকে বলবি আমি মনে করেছি আমাদের সেই পুরনো ভ্রমণের কথা। মাকে আমি আসার আগেও বলে এসেছি যে
ব্যাংককে যে গিয়েছিল নিবেদিতা, ও বলল হ্যাঁ আমার তো মনে আছে, মা বললেন। আর মাসিমা কিন্তু আমাদের সঙ্গে ইকুয়ালি এনজয় করেছিলেন। হ্যাঁ, খুব এনজয় করেছিলেন। আমার মা she really knows how to enjoy life, সেটা আমি আরো লাস্ট 2 বছরে বুঝলাম। আমি তার আগে না আমি না ভাবতেই পারিনি যে মা এইভাবে হ্যান্ডেল করবেন, এবং মা নিজের জীবনে কি করে খুশি খুঁজে নিতে হয় সেটা মা জাস্ট জানেন। মায়ের কাউকে দরকার নেই তার জন্য, আমাকেও দরকার নেই তার জন্য, আমি মায়ের মতো নেই। হ্যাঁ, ওটা পেয়েছিস তুই। হ্যাঁ, তাহলে আমি দেবলীনার সঙ্গে যে গল্পগুজবগুলো হলো তার থেকে আমি কি পেলাম? আমি পেলাম ওরা বেড়াতে যাবে। ও খুব অচিরেই বেড়াতে যাবে, হয়তো এই অক্টোবরে বিবাহ বার্ষিকীটা আমরা দেখতে পাবো, কোনো একটা সুন্দর জায়গায় ওরা কাটাচ্ছে সেই ছবি, সেটা হয়তো দেখতেই পেতে পারি। পজিটিভ ভাবাই ভালো, খারাপ ভুল পজিটিভ তো ভাবাই মানে পজিটিভটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মন নেগেটিভ স্বাভাবিকভাবে নেগেটিভ ভাবে। তবে বিবাহ বার্ষিকী নেসেসারি নয় এটা। আচ্ছা, যে কোনো দিনই যে এমনি বেড়াতে যাওয়াটাতে কোনো বাধা নেই, ফলে আমরা এরকম দেখতেই পারি। ফলে এই মানে এই যে সাংসারিক যে একটা মনোমালিন্য বা যাই হোক ওদের মধ্যে একটা হয়েছে, সেটাকে হয়তো আমরা অচিরেই দেখতে পাবো। সেটা ফেড হয়ে গেছে, আমরা অনেক এগিয়ে গেছি, ও আর ছবি করছে, কি যে দেখতে পাবো ভবিষ্যৎটা আমি জানি না, কিন্তু কেউই জানি না, কিন্তু আশা করছি আমরা। আমি এইটুকু তোর কথা পজিটিভ কথাটা শুনে এইটুকু খুব ক্লিয়ার করতে চাই যে আমি কিন্তু মুভ অন করে গেছি। দর্শকরা আমাদেরকে কাপল হিসেবে সাংঘাতিক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি যে এখনো আপনারা প্রশ্ন করেন, জানতে চান, কিন্তু এবার মুভ অন করে যাওয়াই ভালো। মুভ অন করে গেছি আমি, কোনো নেই মনোমালিন্য নেই, গন্ডগোল নেই, ঝামেলা নেই, কিছু নেই, ঠিক আছে। মুভ অন করে গেছে, কিন্তু ডিভোর্স কেউ কাউকে দেওয়ার কথা ভাবছে না, সেটা ভাবি ও দুজনেই ভাবছে না। ফলে দেখা যাক আর এক তরফ থেকে কি হয়। শেষ করি এখানে রে, ঠিক আছে? ভালো থাকিস। খুব ভালো লাগলো আড্ডা মেরে অনেকদিন। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগলো। নমস্কার, আমি দেবলীনা দত্ত, নিবেদিতা অনলাইন। নিবেদিতা অনলাইনের নিবেদিতা আমার বহু পুরনো বন্ধু। কলকাতায় যে সিরিয়ালটি প্রথমবার দেশের বাইরে শ্যুট করতে গিয়েছিল, সেই সিরিয়ালে আমি কাজ করেছিলাম, এবং নিবেদিতা তখন আমার সঙ্গে গিয়েছিল বাইরে শ্যুটে। আমরা একসাথে হই হুল্লোড় মজা অনেক কিছু করেছি, এবং আজকে আমি নিবেদিতা অনলাইনে বসে নিবেদিতার সাথে অনেকদিন পর আবার আড্ডা মারলাম, মজা করলাম, হই হুল্লোড় করলাম, এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করলাম, যেটা আপনারাও অবশ্যই করুন। ভালো লাগলে লাইক করুন, এবং খুব ভালো লাগলে শেয়ারও করুন, কারণ নিবেদিতার সঙ্গে আমার আড্ডা মেরে খুব ভালো লেগেছে। বাকি আড্ডাগুলোও দেখেছি, খুব ভালো লেগেছে। আমি নিশ্চিত যে আপনাদেরও খুব ভালো লাগবে। নিবেদিতা অনলাইনের সঙ্গে থাকুন, আমি আছি। আমরা এসছি রুকমাদির বাড়িতে। রুকমা আমার ভীষণ পুরনো বন্ধু এবং ভীষণ অসম্ভব ভালো রান্না করে। ওর বাড়িতে আমরা আজকে শুটিং করতে এসেছি। আর দেবলীনারও বহুদিনের পরিচিত। বহুদিনের। হ্যাঁ, আর রুকমাদির একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে রেলিশ উইথ রুকমা। হ্যাঁ, রেলিশ উইথ রুকমা, যেখানে অপূর্ব সব রেসিপি পাওয়া যায়, সহজ সহজ রেসিপি পাওয়া যায়। আমি ফলো করি, আমি সাবস্ক্রাইবার, তাই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি রেলিশ উইথ রুকমা, তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং থাকো রেলিশ উইথ রুকমার সঙ্গে।